আমরা তখন এটা বিরোধিতা করেছিলাম, সারা দেশে আন্দোলন গড়ে তুলেছিলাম। কেউ নির্বাচন বর্জন করছে, কেউ প্রতিরোধ করছে না, কেউ অগ্নি সন্ত্রাসী সাহায্যে, এরকম নানা কর্মকাণ্ড করে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু গোলাম মোল্লা রনিও দেশটা পরিচালনা করছে, সেও সংসদ সদস্য ছিল। উকিল যেটি গোলাম মোল্লা রনি বললেন যে জনপ্রতিনিধিরা সেই আগের জায়গায় আর নেই, অর্থাৎ বোঝা যাচ্ছে যেটির মান কমেছে। আপনার কি মনে হয় যে এটি ভোট ঠিকমতো হচ্ছে না, বা ভোটের নানা অভিযোগ অনুযোগ নানা কারণে এই বিষয়গুলো সামনে এসেছে? না, আগের সমালোচনা হচ্ছে অনেক কিছুই নাই আর কি। শুধু গানে বলি আগে কি সুন্দর দিন কাটাইতাম, কিন্তু আগে কতটুকু সুন্দর ছিলাম আর এখন কতটুকু সুন্দর, এই বিশ্লেষণটা করতে গেলে অনেক বড় ক্যানভাস হয়ে যাবে, যা এই সময়ে সম্ভব না। স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনটা জাতীয় পার্টি চালু করে প্রবর্তন করেছে 1987 এর দিকে, 85-এ প্রথম। 85-86 নির্বাচন। আমরা তখন এটা বিরোধিতা করেছিলাম, সারা দেশে আন্দোলন গড়ে তুলেছিলাম। অনেক হতাহতের ঘটনা ছিল, গ্রেপ্তারের ঘটনা ছিল আর কি। কালের বিবর্তন আবার আমরা এটা নিয়ে তখন বিএনপিও বিরোধিতা করেছিল, এখন আমরা সবাই এটা মিলে দাঁড়িয়েছি। এটার নাম হয়েছিল উপজ্বালা, আমরা বলছি। হ্যাঁ, লোকে বলে উপজ্বালা, আমি অবশ্য তা বলি না। আমি এটা বিশ্বাস করি আর কি, যে আমার এই 5 বছরের এমপিসিবির অভিজ্ঞতা, নিঃসন্দেহে উপজেলা চেয়ারম্যানরা অনেক ক্ষমতা এখন আছে, যেটা প্রথমে কিছুই ছিল না, অফিসও ছিল না। পরে অফিস হয়েছে, স্টাফ নাই, এখন অফিস হয়েছে, গাড়ি হয়েছে, ড্রাইভার হয়েছে, কম্পিউটার হয়েছে, কম্পিউটার অপারেটর হয়েছে, একটা পিওনও হয়েছে। বাজেট বরাদ্দ আছে কম আর বেশি, এটা কারে বাড়ানো দরকার। আমি এটা বলছি, আমি বিশ্বাস করি স্থানীয় সরকার ব্যবস্থাটাকে শক্তিশালী করা দরকার। এটা আমরা সাবেক এমপি হিসাবে মনে করি আমি। তাহলেই স্থানীয় সরকার ব্যবস্থাটা যত বেশি শক্তিশালী হবে, পার্লামেন্টটা তত বেশি উজ্জ্বল হবে। জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ পার্লামেন্টের কাজ হতে পারে না, সেখানে অনেকগুলো কাজ স্থানীয় সরকারের হাতে চলে যাবে, সেই জায়গাগুলি তৈরি করবে। একজন এমপির যে দেশ নিয়ে আইন প্রণয়ন করা, দেশ এবং জাতি নিয়ে যে ভাবা, দেশের পলিসিগুলি নিয়ে কন্ট্রিবিউট করার সেই জায়গাটা তখন অনেক বেশি উন্মুক্ত হয়। ফলে আমাদের সবাই এই জায়গাটাকে অ্যাড্রেস করা দরকার, সবাই এই জায়গাটাতে কাজ করা দরকার। এখন সামগ্রিকভাবে সমস্ত নির্বাচনী ব্যবস্থাটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে আর কি, সেখানে নির্বাচন বলতে যেটা বোঝায় যে উৎসব, গ্রামে তো এটা একটা উৎসব হিসাবে নেয় সবাই, সেই উৎসবের জায়গাটা ভাটা পড়েছে। কারণ কেউ নির্বাচন বর্জন করছে, কেউ প্রতিরোধ করছে না, কেউ অগ্নি সন্ত্রাসী সাহায্যে, এরকম নানা কর্মকাণ্ড করে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। সেই জায়গাটাকে ফিরিয়ে আনতে হবে। সেই জায়গাটা ফিরিয়ে আনার ক্ষেত্রে দায়িত্বটা সবসময় রাজনৈতিক নেতৃবৃন্দের, যারা দেশটা পরিচালনা করেছে, যারা দেশ পরিচালনা করছে এবং যারা করতে চায়, এটি সবারই দায়িত্ব এটাকে শক্তিশালী করা। নির্বাচনী ব্যবস্থা নিয়ে বাংলাদেশের যে বিতর্ক, সেই বিতর্ক তো অন্য কোনো ব্যবস্থা নিয়ে কখনো হয়নি। স্বাধীনতার 52 বছর পরে সিএসি অ্যাপয়েন্টমেন্টের একটা আইন হয়েছে, মোটামুটি জায়গাগুলি তৈরি হয়েছে, অনেক অনেক বেশি শক্তিশালী হয়েছে। তারপরেও এই জায়গাটা নির্বাচনী ব্যবস্থাগুলি নিয়ে আমাদের কথা বলা দরকার, কাজ করা দরকার, এগিয়ে যাওয়া। বড় জায়গা যেটি, যে আস্থার সংকট, রাজনৈতিক দলগুলোই নির্বাচনে আস্থা রাখতে পারছে না। সেই জায়গাটা তো নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালীকরণের মধ্যে দিয়ে আসবে। এখন ধরেন এটা গোলাম মোল্লা রনিরা যে স্ট্যান্ড আর কি, সরকারের আন্ডারে নির্বাচনে যাব না, এটার কোনো উত্তর রাজনীতি বিজ্ঞানে আছে কিনা আমার জানা নেই। উদাহরণ হিসেবে দেবে, আমরা 90 সালে ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো না। সর্বদলীয় ছাত্র ঐক্য 8 দল 7 দল 5 দল সবাই মিলে একটা জায়গা তৈরি করেছিলাম। 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরেও এটা হয়েছিল, হয় নাই তা নাই। আমরা সামগ্রিকভাবে এই জায়গাটাকে ধরে অগ্রসর হয়েছি। কারা এই নির্বাচন প্রক্রিয়াটাকে বিতর্কিত করলো? সিম্পলি দুটো বিষয়। বিচারপতি হাসানের বয়স বাড়ানোর মধ্য দিয়ে প্রথমত একটা প্যারাক্টার টোকা হলো, দ্বিতীয়ত আমাদের মহামান্য রাষ্ট্রপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইয়াজউদ্দিন যখন বললো যে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আর কি, মানে এই দুইটি পয়েন্ট সামগ্রিকভাবে ব্যবস্থাটাকে তো
ধ্বংস করে দিল, তারপরে তো এটার পক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ আছে বলে মনে করি না। আর আমরা এটা রাজনীতিবিদ হিসেবে তো আমাদের নিজেদের উপর আস্থার জায়গাটুকু আমাদের তৈরি করতেই হবে। এটা রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, রাজনীতিবিদের হাতে রেখেই কথাটা করতে হবে। অন্যরা যারা আসবে যাবে, এরা আসা যাওয়ার দায়িত্বের বিষয় থাকে না, অন্যরা আসবে যাবে, ওদের উপর নির্ভর করা যাবে না। সুশীল সমাজ বলি, শিক্ষিত সমাজ বলি, এরা সমাজের কর্ণধার বলি, অনেকে অনেক কিছু থাকবে, কিন্তু দেশ পরিচালনাটা করবে রাজনীতিবিদরা, কারণ এটাই রাজনীতি। সেই জায়গাটাতে আমাদের সকলে মিলে আসবে। প্রতিশোধ স্পৃহার জায়গাটা তো আছেই, সেই জায়গাটাতে আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে গত 52 বছরের রাজনীতিতে ছোট ছোট দুই একটি জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন 15ই আগস্ট কেক কাটা বন্ধ হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু এইরকম একটি নৃশংস পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ড, এই নিন্দাটা তো আমরা সবাই মিলে করতে পারি, কিন্তু সেটাও করছে না। কিন্তু এটা তো করণীয়, এটা রাজনীতিবিদ হিসেবে, সচেতন মানুষ হিসাবে জাস্ট 15ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দাটুকু করা, এটা যদি আমরা সবাই মিলে এক সুরে কথাটুকু বলতে পারতাম, তাহলে এসে 21শে আগস্ট আমরা দাঁড়িয়ে বলতে পারতাম যে হ্যাঁ, এরকম একটি জঘন্য হামলার বিচারটা হওয়া দরকার। প্রতিশোধ স্পৃহার জায়গাগুলিতে এটা সার্বজনীন বিষয়, এবং সেটা যদি বলবো না, তাহলে তো প্রবলেমটা সলভ হবে না, থেকেই যাবে। কোনো অর্থেই তো একজন মানুষ হত্যাকাণ্ডের পক্ষে স্ট্যান্ড নিতে পারে না, হত্যাকারীর পক্ষে স্ট্যান্ড নিতে পারে না। 15ই আগস্ট কারো জন্মদিন থাকতেই পারে, সেটা ভিন্ন কথা, যদি ওইটা নিয়ে ভিতরকে যাচ্ছি না, কিন্তু 15ই আগস্টের নৃশংসতম হত্যাকাণ্ডের নিন্দাটা তো করা যায়, খুব সিম্পল বিষয়। সেই জায়গাগুলিতে যদি সবাই মিলে দাঁড়ানো যায়, তখন প্রতিশোধ স্পৃহার জায়গাটাও কিন্তু অনেক দূরে চলে যায়, অনেক অনেক দূরে চলে যায়। জায়গাগুলি বাংলাদেশে আমরা যে সময় যেভাবে ছাত্র রাজনীতি করেছি, আমরা যেভাবে সামরিক স্বৈরাচার মৌলবাদ জঙ্গিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছি, বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট আজকে সে জায়গায় নেই। অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে। সেটাকে সবাই মিলে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়গুলোতে কাজ করতে হবে। অসীম কুমার উকিল ও অসীম কুমার উকিল, যেটি রনি ভাই বললেন যে চাইলেও বুক মেলানো সম্ভব নয়, যে রাজনীতিকে মোকাবেলা করবে সেই শক্তি বা সামর্থ্য হারিয়ে ফেলছে দলগুলো। না, আসলে তো রাজনীতি তো এটা বিজ্ঞান, বিজ্ঞান সবসময় সুন্দর জিনিস, সুন্দরের কথা বলে। আবার রাজনীতিটা কিন্তু সরল রেখা নয়, বক্র রেখা, উঠানামা করে, সুখ দুঃখ সব কিছু মিলে আমাদের দৈনন্দিন জীবন। মানে আজ যেটা হয় না কালকে সেটা হবে না, আমি তা মনে করছি না। আমরা যে পথগুলি পার হয়ে আমরা যারা এখানে এসেছি, অনেক উঠানামা তো দেখেছি, নিঃসন্দেহে ভালো অনেক কিছু আছে এর মধ্যে, অগ্রসর হয়েছে পরিবেশ, অনেক কিছু হয়েছে। আমি বিশ্বাস করি সামনের দিনগুলিতে ভালো কিছু হবে, মানে আরও ভালো কিছু হবে, অবশ্যই বিশ্বাস করি। এই সেক্ষেত্রে সবাইকে দায়িত্বটুকু সবাইকে নিতে হবে। দায়িত্ব, আমি সরকারি দল, আমার দায়িত্বটা নিঃসন্দেহে বেশি, কিংবা আমার একটা উদ্যোগী ভূমিকা থাকতে হবে, এ ব্যাপারে দ্বিমতের কোনো অবকাশ নেই। কিন্তু গোলাম মোল্লা রনিও দেশটা পরিচালনা করছে, সেও সংসদ সদস্য ছিল, তারও সেই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকায় আসতে হবে, তাহলেই তাস ভাইকে নিয়ে একটা জায়গায় বসে অগ্রসর হতে পারবো। আর না হলে আমার সমস্ত উদ্যোগেই বিফলে যাবে। এই ঠিক সাদামাটা চোখে প্রবলেমগুলি সলভ হবে তা না, কিন্তু নেতার কাজেই হলো সমস্যার সমাধান করা। আমরা সবাই তো যার যে জায়গায় নেতা, আমরা যদি নেতা হয়ে থাকি তো সমস্যার সমাধানটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। সমাধান আছে, নিহিত আছে, সেটা আমি হয়তো মনে করছি যে সংবিধান আমার রক্ষা কবচ, সংবিধানে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সে জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যাশাবাদ ব্যক্ত করি সামনের দিনগুলি নিঃসন্দেহে সুন্দর হবে, ভালো হবে।